সার্জিও গোর বাংলাদেশ সফর করলেন এবং কিছু কিছু জিনিস অনেকে বলছেন একটু রহস্যের জন্ম দিয়েছেন। সেটা হচ্ছে যে তিনি ব্যতিক্রম ভাবে বাংলাদেশে দেখা করেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে। ওয়াই নট ইউকে, রাশিয়া, পাকিস্তান বা অন্য কোনো দেশ তাদের সঙ্গে দেখা করেননি? সিগনিফিকেন্সটা কোথায় যে বাংলাদেশের ট্যুরে এসে তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন? এক নম্বর হচ্ছে তার নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করেছিল। এই প্রেক্ষাপটগুলো নানান আলোচনার জন্ম দিচ্ছে। কেউ কেউ প্রশ্ন রাখছিলেন যে সার্জিও গোর কি আওয়ামী লীগের কোন নেতার সঙ্গে বৈঠক করবেন কিনা। এই সার্বিক প্রেক্ষাপটে সার্জিও গোরের এই হাই প্রোফাইল ট্যুরকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আচ্ছা, দেখেন, সার্জিও গোর তো আমরা বোধহয় খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলছি সার্জিও গোরকে। ওর সাবস্ট্যান্টিভ অফিস হচ্ছে হি ইজ দি অ্যাম্বাসেডর ফর দ্য ইউনাইটেড স্টেটস ইন দিল্লি, এবং তাকে স্পেশাল ইনভয় হিসাবে আখ্যায়িত করা হয়েছে ফর সাউথ এশিয়া এন্ড সেন্ট্রাল এশিয়া। এখন ঘটনা হচ্ছে যে এটা ফর দ্য ফার্স্ট টাইম এমন একটি সিচুয়েশন ট্রাম্প ক্রিয়েট করেছে যেখানে একজন একজন অ্যাম্বাসেডরকে, আরেক দেশের একজন অ্যাম্বাসেডরকে সে সাউথ এশিয়ার ইস্যুর দায়িত্ব দিয়েছে। হ্যাভিং সেড দিস, স্টেট ডিপার্টমেন্টে কিন্তু আন্ডার সেক্রেটারিজ, এরা তো ডেপুটি সেক্রেটারিজ এরা আছে যারা সেন্ট্রাল এশিয়া, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, আসিয়ান বিভিন্ন জায়গার জন্য ওদের ডিপার্টমেন্ট আছে, সেখানে তারা কাজ করছে। তো এখন সার্জিও যিনি এসেছেন, সার্জিও এইখানে এসে খলিলুর রহমান সাহেবের সাথে আলাপ করেছে। খলিলুর রহমান ইজ এ ভেরি স্টুপিড টাইপ অফ ক্যারেক্টার। হি ইজ এ দালাল আমেরিকান, এবং সে কনস্পিরেসিতে ছিল। শেখ হাসিনাকে সরানোর যে কনস্পিরেসি হচ্ছিল তার মধ্যে তার একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা ছিল। এখন খলিলের সাথে সে মিটিং করেছে, খলিল বলেছে যে আমার সাথে এই কথা হয় নাই, সেই কথা, মানে এভরিথিং দ্যাট ইউ আস্ক হিম সে বলে যে না এইটা আলাপ হয়নি, অমুক আলাপ হয়নি, তমুক আলাপ হয়নি। আলাপ হয়েছে কি? ঘোড়ার ডিম। তোমার সাথে প্রেম করতে এসেছে, সে কি আলাপ করলো? মানে প্রেম করেছে তোমার সাথে নাকি 2 ঘন্টা কি আলাপ করলো? তুমি তো কিছুই বললে না। তারপরে দেখেন দ্য ডিনার ওয়াজ ক্যান্সেল। এই ডিনার আমার জানা মতন খলিলের সাথে মিটিং শুরু হওয়ার 2 ঘন্টা আগে এটা ক্যান্সেল হয়েছে। কি ক্যান্সেল? বিকজ ওর সময় ছিল না, তো ওকে অন্য পলিটিক্যাল লিডার্সদের সাথেও দেখা করার প্রয়োজন ছিল, জরুরি ছিল, সে করেছে সেগুলো। which also included 2 জনকে দাওয়াত দেওয়া হয়েছিল, একজন পুরুষ, একজন মহিলা আওয়ামী লীগ থেকে। তো যাই হোক, সাবের হোসেন চৌধুরী গিয়েছে, উনি দেখা করেছেন, এবং উনি একা দেখা করেছেন না, সাথে আরো আওয়ামী লিডার্সরা ছিল। আই হ্যাভ নো আইডিয়া। এখন আমেরিকান পলিসি হ্যাজ চেঞ্জ ট্রাম্পের সময়। ট্রাম্প এখন সাউথ এশিয়াকে, বাংলাদেশ ইনক্লুডেড, আমাদেরকে সে ইন্ডিয়ার চোখ দিয়ে দেখবে। বাইডেনের মতন যে আমি সবকিছু করব ওরকম না। বিকজ ওর সাথে ইন্ডিয়া প্যাসিফিক আছে, কোয়াডস আছে, অনেক কিছুতে তারা আছে। যদিও এখন আর ইন্ডো প্যাসিফিক বলে না, এখন দে হ্যাভ গন ব্যাক টু এশিয়া প্যাসিফিক। ইন্ডো প্যাসিফিক থেকে আবার সরে গেছে। তো ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন শিফট করে। এখন ঘটনা যেটা হচ্ছে যে দেখেন, গোরের ভিজিটে আপনি কি পেয়েছেন? উনি রোহিঙ্গাদের জন্য গিয়েছেন, কিন্তু লাভ হবে না তো। আপনার রোহিঙ্গাস উইল অনলি গো ব্যাক ইফ চাইনা ওয়ান্টস দেম টু গো ব্যাক। চাইনা যদি চাইবে, চাইনা তো আমার প্রাইম মিনিস্টারকে অফার করেছিল যে যদি তুমি এই রোড করিডোরটা যদি করো, তাহলে আই উইল গ্যারেন্টি দি রিটার্ন অফ রোহিঙ্গাস। আমার প্রাইম মিনিস্টার তো এটার উপরে রাজি হন নাই, বা উনি কোনো উত্তর দেন নাই, বিকজ এটা লাস্ট মিনিটে এই কথাটা হয়েছিল। Actually, Americans don't want the Chinese to be involved too much in Bangladesh. চাইনাকে আলাদা রাখতে চায়। চায় না যে চাইনার ইনফ্লুয়েন্সে বাংলাদেশ
চলে যাক। আচ্ছা, ইন্ডিয়াও চায় না, ইন্ডিয়া অলসো ডাজন্ট ওয়ান্ট যে চায়নার ইনফ্লুয়েন্সে চলে যাক, বাট চায়না অনেক চেষ্টা করছে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা ইমপ্রুভ করার জন্য, বিকজ ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ ব্যবসা ঠিকই চলছে। বর্ডারেও 3,500 কিলোমিটার দখল করে বসে আছে চায়না, ইন্ডিয়া কিছুই করতে পারছে না। সো কোয়েশ্চেন ইজ যে চায়নার সাথে আমরা এই অঞ্চলে থাকি, আমাদেরকে চায়নার সাথে ভালো রিলেশনশিপ রাখতে হবে। আমেরিকানসরা অনেক দূরে থাকে, এবং আমেরিকানসের এখন ওই ইরানের সাথে যুদ্ধ করে আমেরিকান এটা প্রমাণ করে দিয়েছে যে তারা ওরকম শক্তিশালী না। তারা বম মারতে পারে, ডিস্ট্রয় করে দিতে পারে, জেনোসাইড করতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু ওদের কোনো ভ্যালিউ নাই। একটা যুদ্ধ, নট এ সিঙ্গেল যুদ্ধ, ওদের এই 250 বছরের মধ্যে তারা 250-এর বেশি যুদ্ধ করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। They have lost most of the wars. সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা ফার্স্ট ওইগুলিতে জিতে গেছিল ব্রিটিশ ছিল সাথে। ব্রিটিশ তখন একটা স্ট্রং ফোর্স ছিল, নেভাল ফোর্স ওয়াজ ভেরি স্ট্রং ব্রিটিশ। এখন তারপরে দেখেন ভিয়েতনামে গেছে, একদম মুখ থুপড়ে পড়েছে। আফগানিস্তান, ইরাক, নোবডি লাইকস দি আমেরিকানস। আমেরিকানসদের দোষের জন্য কিন্তু নোবডি লাইকস দি আমেরিকানস এখন এইসব অঞ্চলে। এখন নতুন লিডারশিপ, নতুন রিজিনাল অ্যালায়েন্সেস হচ্ছে, কাজে আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। এখন দেখেন প্রাইম মিনিস্টারের সাথে সাদেক চৌধুরীর সাথে কথা বলেছে, আর ওই যে খলিল বললো যে না আওয়ামী লীগ নিয়ে কোনো কথা হয়নি, না বাংলাদেশের পলিটিক্স নিয়ে হয়নি, না ইন্ডো প্যাসিফিক নিয়ে হয়নি, তা বেটা হলোটা কি? 2 ঘন্টা কি আলাপ করলা তুমি ওর সাথে? তারপরে ওইখানে দেখেন সার্জিও কোনো প্রেস কনফারেন্স করে নাই, সে চলে গেছে। আমার ইনফরমেশন হচ্ছে যে সার্জিও ওয়াজ ভেরি অ্যাগ্রি উইথ খলিলের কথাবার্তা, এবং হি অলমোস্ট শাউটেড এট খলিল, ইউ সি, during those discussions or whatever discussions they had. ওইখানে খলিলের উপরে অনেক চাপ সৃষ্টি হয়েছে, অনেক চাপ সৃষ্টি করেছে সার্জিও। আর ধরেন আমার প্রাইম মিনিস্টারের সাথে সার্জিও গোর আলাপ করেছে, কি আলাপ করেছে? কোন স্ট্র্যাটেজিক আলাপ তো হয় নাই, কৌশলগত কোনো আলাপ হয় নাই, কোন সিকিউরিটি নিয়ে আলাপ হয় নাই। প্রাইম মিনিস্টারের সাথে আলাপ হচ্ছে ব্যবসা, বাণিজ্য, ইনভেস্টমেন্ট, এইগুলি হলো আজের আলাপ। এইটা আজের আলাপ, বিকজ নো বিজনেসম্যান ইজ গোয়িং টু কাম এন্ড ইনভেস্ট ইন বাংলাদেশ। সে বলে গেছে যাওয়ার সময় যে একটা বিজনেস লিডাররা নেক্সট উইক আসবে বাংলাদেশে, এসে কি করবে? আইটি সেক্টরে কাজ করতে চায় বললো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে আপনি ইনভেস্টমেন্ট যে করবেন, ইনভেস্টমেন্ট ক্লাইমেট আছে বাংলাদেশে? বাংলাদেশে তো কোনো ইনভেস্টমেন্ট ক্লাইমেট নাই ফরেন ইনভেস্টার্সদের জন্য, ইভেন লোকাল ইনভেস্টারদের জন্য কোনো ক্লাইমেট নাই। কস্ট অফ বিজনেস ইজ ভেরি হাই। আপনি কি করবেন? আমি তো আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে ইনভেস্টমেন্ট আসার কোনো স্কোপই নাই। আর ইনভেস্টমেন্ট কেন আসবে না, আমি কয়েকটা জিনিস বলি। নাম্বার 1 হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিয়েন্সি আছে, যেমন বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এইসব প্রবলেম আছে। এইখানে আমি একটু বলে রাখি, আমি বুঝলাম না যে বিদ্যুৎ আর গ্যাস সব গেল কোথায়। আজকে থেকে 2 বছর আগে তো শেখ হাসিনার সময় বিদ্যুতের আমি কোনো ক্রাইসিস দেখি নাই। এখন যে কলকারখানাও তো চলতেছিল শেখ হাসিনার সময়, বন্ধ হওয়া শুরু হলো, গ্যাসের অভাব, অমুকের অভাব, গেল কই এই ইলেকট্রিসিটি, মানে পাওয়ার আর এই জেনারেশন গুলো? এখন গ্রাম অঞ্চলে 2 ঘন্টার বেশি, 1 ঘন্টার বেশি, 3 ঘন্টার বেশি কেউ বিদ্যুৎ পায় না। তো এই জিনিসগুলি তো ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো সেট আপ করেন, আপনাকে তো বিদ্যুতের বন্দোবস্ত করতে হবে। বলেন। একটা ছোট ইনপুট দেই শুধু। আপনি জানেন যে আমি ঢাকার বাইরে মফস্বল এলাকার সাথে খুব ইনভলভ, 2টা জেলার মফস্বলের সাথে আমার সাংগঠনিক যোগাযোগ। আমি যে খবর পাচ্ছি বিদ্যুতের, মানে ভয়াবহ থেকে দিনে 3 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। আমি মফস্বলের কথা বলছি, এবং গ্রামের মফস্বল শহরগুলো থেকে গ্রামের দিকে অবস্থা আরো খারাপ। কিছু সময়ের জন্য ঝিলিক আসে। আমি যে ঢাকায় আছি এখন, যেখানে অবস্থান করছি, গত 7 দিন ধরে 1 ফোঁটা গ্যাস নেই।
এই হোটেল থেকে কিনে খেতে হচ্ছে, ইলেকট্রিক চুলা ব্যবহার করতে হচ্ছে, একটা বিতিকিচ্ছির একটা কাজ। প্লিজ। জি, তো আমি অ্যাবসলিউটলি আমি এই কথাই বলছি। আপনি ঢাকা শহরে আমার বাসায় আমি দেখি 3 বার 4 বার জেনারেটর চলে। সো আমার কথা হচ্ছে যে ইনভেস্টমেন্ট এটা হলো আজের আলাপ। মানে প্রাইম মিনিস্টার কলন করেছে, কলন করে প্রেস ধরেছে, কিছু তো বলতে হবে যে কি কথা হয়েছে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট আসবে যদি আপনি ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো করেন, তো দ্যাট ইজ ওয়ান প্রবলেম। এই গ্যাস, ইলেকট্রিসিটি এইগুলি ইনফ্রাস্ট্রাকচারের পার্ট। আপনার রাস্তাঘাটের যে অবস্থা, ঢাকার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে লাগে 2 ঘন্টা 2.5 ঘন্টা। আপনি ঢাকা শহরের রাস্তা দেখলে যে কেউ এয়ারপোর্টে নেমেই শহরের অবস্থা দেখলে বলবে দের ইজ নো ল অ্যান্ড অর্ডার ইন দ্য কান্ট্রি, রুল অফ ল নাই, ল অ্যান্ড অর্ডার নাই। আপনার ভিসা, আমরা বলি যে আমরা ব্যবসায়ীদেরকে অন অ্যারাইভাল দিচ্ছি, অন অ্যারাইভাল ভিসা নিতে লাগে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকতে হয়, এর আগে ভিসা পাওয়া যায় না। তো এই যে ইনভাইট করছেন আপনি, বা যে গ্রুপটা আসবে, এই গ্রুপ ফেরত চলে যাবে। দে উইল নট ইনভেস্ট ইন দিস কান্ট্রি বিকজ আপনার ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্ট নাই। চান্দাবাজি ধরেন, আপনার ঘুষ, এর রাজ্যত্ব আছে। তারপরে আপনার কি বলে, এই যে যদি ডিসপিউট হয়, ধরেন তারা এখানে কারোর সাথে মিলে কাজ করলো, কিছু করলো, আর একটা ডিসপিউট হলো, ডিসপিউট রেজলিউশন তো 1 ডিকেড লাগবে, 10 বছর 12 বছর লাগবে। ওইটা রিজলভ করা খুব ডিফিকাল্ট বাংলাদেশে। হ্যাঁ, তারা যদি তাদের চুক্তিতে বলে দেয় যে আমরা ওয়াশিংটনে করব, আমরা সুইজারল্যান্ডে করব, সিঙ্গাপুরে করব, তাহলে হয়তো 1-1.5 বছরে হয়ে যাবে। কিন্তু ওইটা হওয়ার পর যদি ঢাকায় আপনাকে ওইটাকে করতে হয়, আওয়ার্ডকে এনফোর্স করতে হয়, তখন আবার ঝামেলা, অনেক সময় লাগে। দিজ আর সার্টেন থিংস দ্যাট ইউ হ্যাভ টু ডু। তারপরে এই যে আপনার প্রত্যেকটা জিনিসে যে দৌড়াদৌড়ি করতে হয়। এখন প্রাইম মিনিস্টার হয়তো বলবেন আমরা ওয়ান উইন্ডো তো আজকে না, ওয়ান উইন্ডো তো শেখ হাসিনার সময় ছিল। ওয়ান উইন্ডোতে খুব খুব বেশি লাভ হয়? লাভ তো হয় না। আজকে এইটা নাই, কালকে সেটা নাই, ওয়েট করেন আমরা আনতেছি। তো এইসব ভাওতাবাজি করলে আরো ইনভেস্টমেন্ট চলে যাবে। তারপরে লোকাল ইনভেস্টমেন্টও আপনি করতে পারছেন না, আপনার ব্যাংকস গুলির কাছে টাকা নাই। এখন ধরেন বিদেশি কোম্পানি আসলে তারা তাদের ব্যাংক থেকে টাকা নিয়ে এখানে চলে আসবে। যদি ওদের ওয়ার্কিং ক্যাপিটাল লাগে বা আরো কোনো টাকা লোন নিতে হয়, ওরা পেয়ে যাবে। আপনার লোকাল বিজনেসম্যানটা ইনভেস্ট করতে পারছে না। একদিকে ইনভেস্টমেন্ট করার এনভায়রনমেন্ট নাই, দ্বিতীয় দিকে আপনার কস্ট অফ বিজনেসেস, সেটিং আপ আ বিজনেস ইজ ভেরি হাই। তো এই যে সব ইউনুসের চামচাদেরকে নিয়ে, এই যে বিডার চেয়ারম্যান করেছে ইউনুস, ওকে নিয়ে সে কাজ করছে। হয়তো ইংলিশ ফুটফাট করে বললে এরা মনে করে যে সাংঘাতিক এডুকেটেড, সাংঘাতিক ব্যাপার, বুঝছেন? কিন্তু বুঝতে হবে যে আপনার খলিলুর রহমানও ফার্স্ট হয়েছে না সেকেন্ড হয়েছে, হোয়াট এভার না, খুব ভালো ব্রাইট স্টুডেন্ট হলে যে কারেন্ট জিও পলিটিক্যাল সিচুয়েশনটা বুঝতে সে অক্ষম, he cannot understand. So we are in যেটাকে বলে ডিপ ট্রাবল। বাংলাদেশ ইজ ইন ডিপ ট্রাবল। ব্যাংকস গুলির কাছে আপনার টাকা নাই, আপনার ল অ্যান্ড অর্ডার দেখেন, আপনি যে আমাদের ট্রান্সপারেন্সি ইস্যুর দেখেন রিপোর্ট, কত লোক মারা গেছে, আর বাকি সবাই বলছে যে এর চেয়ে ভালো ল অ্যান্ড অর্ডার বাংলাদেশে নাকি কোনো সময় ছিল না। I think the law and order was much better during Sheikh Hasina's period, much better. অফকোর্স খুনটুন তো হতোই, কিন্তু মাচ বেটার ছিল। এই পরিস্থিতি ছিল না সব দিক থেকে। জনগণ আজকে বেগুনের দাম জানেন, বেগুনের মতন 130 টাকা, 140 টাকা, 150 টাকা। আম বিক্রি হচ্ছে কোন রেটে জানেন? আমাদের নিজের আম 200 না 300, 350। আমার পালি যেহেতু চলে যাচ্ছে এখন এই রেট, সবজির একটু কম আছে। মানুষ কাঁচামরিচ 400 টাকা, জি 400, কাঁচামরিচ 400 টাকা কেজি। জি আমার পালি কাউরান বাজারে 400 টাকা করে বেচতেছে। কি বলেন? আমাদের নিজস্ব আম, এটা তো আর ইম্পোর্ট করা হয় নাই। সব জিনিসের দাম খুব বেশি। ইলিশ তো শেষই হয়ে গেছে।
ইলিশ খাওয়া বন্ধ করে দিতে হবে। এখন বাংলাদেশের ইলিশ ইজ গন, ওর গনের পিছে যে অজুহাত আছে এইটা নিয়ে তো তারা চিন্তা করে না। অজুহাত হলো যে দেখেন আপনার ইলিশ মাছ খুব ডিপ পানিতে থাকে, ডিপ অনেক গভীর পানিতে থাকে, গভীর। আপনার সমুদ্রে তো তাই সে পায় গভীর পানি, কিন্তু ডিম পাড়ার জন্য যখন সে মিঠা পানিতে আসে, মিষ্টি পানিতে, তখন কিন্তু ওই ডেপথ পায় না। ডেপথ না পাওয়ার জন্য ইলিশ আপনি পাচ্ছেন না, ইলিশের সমস্যা হয়ে গেছে। তো আপনি তো কোনো কিছু ঠিক করে করতে পারছেন না। এখন এই যে গভর্নমেন্ট, আমি সবসময় চেয়েছিলাম যে এই গভর্নমেন্ট সাকসেসফুল হোক, ভালো করে চলুক, কিন্তু আমি চতুর্দিকে যা দেখছি, ইভেন ফখরুল সাহেবও তো বলেছেন যে 4 মাসে কোনো উন্নতি হয় নাই, এইটা তো আগের চেয়েও খারাপ বর্তমান, উনি নিজে বলেছেন, পত্র পত্রিকায় এসেছে। সেই আমরা বিহারি না ব্যাচে ভোট টোট দিয়ে তো কিছু হবে না। ভোট তো এসেছে চলে গেছে। এখন শেখ হাসিনা বলেছে যে আমি ফিরে আসতেছি, যেটা সে আসবে, আমি জানি না ডিসেম্বর মাসের কয় তারিখে আসবেন, কিন্তু আমার মনে হয় এটা জাস্ট আবার একটা গেস ওয়ার্ক। যেহেতু আমরা 16 তারিখে বাংলাদেশকে লিবারেট করেছিলাম পাকিস্তানি ফোর্সেস, হয়তো শেখ হাসিনাও চিন্তা করছে যে আমি 16 ডিসেম্বর বা ডিসেম্বর মাসে আমি বাংলাদেশকে আবার লিবারেট করব, হয়তো। স্যার আমি 16 তারিখ আসতে পারে লিবারেট করার জন্য বাংলাদেশকে। এই প্রসঙ্গটা আপনার সঙ্গে তুলতাম। উনি তো একদম লাস্ট যে ইন্টারভিউ সেখানে ঘোষণা দিয়েছেন যে তার মৃত্যু ঝুঁকি আছে, তারপরেও সে আসবে। আজকে দেখলাম মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী, আপনাকে আমি লিঙ্কটা পাঠিয়েছি, ইশাক হোসেন, তিনি বললেন যে শেখ হাসিনার এই ফিরে আসার ঘোষণাটা এটা একটা রাজনৈতিক ভাওতাবাজি। আপনার কি মনে হয়? আরে না, রাজনৈতিক ভাওতাবাজি, she will come। আপনার বাংলাদেশে তো সবকিছু এভাবে করে। ধরেন আমি নিজে টেক্সট পড়লাম, এই যে পার্লামেন্টে, ইন্ডিয়ান পার্লামেন্টে যে কমিটির যে মিটিং হয়েছে 2 দিন আগে বা কালকে পরশু যখনই হয়েছে, এই কমিটির মিটিং এ কিন্তু বলে নাই যে আমরা শেখ হাসিনাকে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে দিচ্ছি না বাংলাদেশে। নো, দে ডিড নট ইউজ দ্য ওয়ার্ড বাংলাদেশ। ওইখানে শব্দ ব্যবহার করেছে another country। শেখ হাসিনা is not doing politics in another country. Sheikh Hasina is doing politics in Bangladesh. Bangladesh is her own country. It's her country. Another country তো না। ওরা যে ওয়ার্ড ইউজ করেছে another country, another country তে শেখ হাসিনা পলিটিক্স করতে যাবে কেন? another countryর ব্যাপারে সে কোনো কথা বলবে কেন? সেটা তো বলবে না। ওরা কায়দা করে লিখেছে another country, বিকজ ইন্ডিয়া হলো হোস্ট কান্ট্রি আর শেখ হাসিনার নিজের দেশ হলো বাংলাদেশ। তারা another country বলেছে, বাংলাদেশ বলতে পারতো, তা তো বলে নাই যে আমার মাটির থেকে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না, তা বলে নাই, বলেছে another country। তো শেখ হাসিনার তো another country না, শেখ হাসিনার তো কান্ট্রি ইজ বাংলাদেশ। শি ইজ আ বাঙালি, শি ইজ আ ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি। সে প্রাইম মিনিস্টার হিসাবে গেছে, হয়তো প্রাইম মিনিস্টার হিসাবে ঢুকবে দেশে, আই ডোন্ট নো। বাট প্রশ্ন হচ্ছে যে এই যে মিসকোট করে, this sends wrong information to the people, you see, which is not true। আজকে দেখলাম আমার দেশে হেডলাইন হলো যে ইন্ডিয়া will not allow her to do politics in Bangladesh। মানে এখন ইন্ডিয়ার ফাইলে বসে করতে দেবে? No, India has not said that. India has said that she will not do politics in another country। মানে পাকিস্তানের বিরুদ্ধে সে কিছু বলবে না এখান থেকে, নেপালের বিরুদ্ধে কিছু বলবে না, অন্য চায়নার বিরুদ্ধে সে কিছু বলবে না ওইখানে বসে, আরেকটা দেশের বিরুদ্ধে সে কোনো কথা বলবে না ইন্ডিয়াতে বসে। বাট বাংলাদেশ তো তার দেশ, সে তো প্রাইম মিনিস্টার হিসাবে গেছে এখান থেকে, প্রাইম মিনিস্টার হিসাবে আছে। She's a de facto prime minister and I think she can claim prime ministership। যদিও ইলেকশন হয়ে গেছে, ডিজোরে প্রাইম মিনিস্টার আমাদের একজন আছেন who has been recognized by some countries। তো দেখতে হবে, জিনিস জটিল, খুব জটিল জিনিস। আর সে আসবে, যদি কেউ মনে করে যে শেখ হাসিনা আসবে না,
দে আর রং, দে আর অ্যাবসলিউটলি রং। তারা ফুলস প্যারাডাইসে থাকে। জি পূর্ণিয়া। জি স্যার, আমি আর দুইটা টপিকে আপনার আলোচনা শেষ করতে চাই। দুইটা টপিকে আপনার মতামত চাই। একটা হলো, আরেকটা চ্যানেলে একটা শোতে বলেছেন যে এনসিপি কে এখনই আইন করে থামানো উচিত। এটা আপনি কেন বলেছেন জানতে চাই। আর লাস্টে বলে আমার অবজারভেশন যেটা আছে আপনার কাছে, যে এই যে বাংলাদেশের পলিটিক্সে এখন, আচ্ছা আমি এটা আগে জেনে নিই, আপনি এনসিপি কে কেন বলেছেন যে আপনাদের আইন করে থামানো উচিত? আচ্ছা, এনসিপির যে ব্যাপারটা আছে সেটা আমি বলি। হ্যাঁ, আমি একটা চ্যানেলে বলেছি, আই থিঙ্ক চ্যানেল 1-এ বলেছি। ওইখানে ফুয়াদও ছিল আর একজন এমপি ছিলেন বিএনপির। ইউ সি, এনসিপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি। এনসিপি একটি পার্টি যে কনস্পিরেসির মাধ্যমে ক্রিয়েট হয়েছে। ইউনুস ক্রিয়েট করেছে। ইউনুস ইজ দি ফাদার অফ দিস পার্টি। আমি এই কারণে বলেছি যে এনসিপি কে আইন করে কন্ট্রোল করতে হবে, বিকজ এনসিপি আউট অফ কন্ট্রোল আছে। আউট অফ কন্ট্রোল এই কারণে বলি আমি যে এনসিপি আছে, বিকজ যে ধরনের কথাবার্তা পাটোয়ারি, সার্জিস আলম এরা যেভাবে করে, ইভেন প্রাইম মিনিস্টারের ব্যাপারে যেসব কথা বলেছে তারা, তো এই হাউ ক্যান ইউ অ্যালাউ দিস পার্টি উইচ ইজ বর্ন আউট অফ কনস্পিরেসি? আমেরিকানসরা এদেরকে বানিয়েছে, ঠিক আছে? এই আপনারা জানেন, আমরাও জানি যে এই যে জুলাই জুলাই সনদ টনদ করে, এরা তো নিজেরাই জুলাই সনদ সই করে নাই। এরা তো কনস্পিরেসি করতে গিয়েছিল কক্সেস বাজার, ওদের নেতারা। এটা তো শেষের দিকে এসে এখানে করেছে সই তারা। এই পার্টি তো এরা জানে না যে রাজনীতি কিভাবে করতে। আর রাজনীতির মধ্যে এরা ধরেন হাদি, এনসিপি যে ল্যাঙ্গুয়েজ গুলি ব্যবহার করেছে, পলিটিক্যাল ডিকশনারি লেক্সিকনের মধ্যে যে যে সব খারাপ কথা, বেকার কথা, খারাপ গান, এই জিনিসগুলি এনেছে, এইটাতে তো সভ্যভাবে পলিটিক্স, সিভিলাইজ পলিটিক্স করা মুশকিল হয়ে যাবে। তো সামথিং শুড বি ডান। এর জন্য আমি তখন বলেছিলাম যে এদেরকে রুখে দাঁড়াতে হবে, এবং রুখে দাঁড়াতে হবে আইন অনুযায়ী। ডেমোক্রেসি ডাজ নট মিন যে আপনি, ফ্রিডম অফ স্পিচ ডাজ নট মিন দ্যাট আপনি যা ইচ্ছা তাই বলবেন, যেভাবে ইচ্ছা তাই বলবেন। দেখেন আব্বাসের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলেছে, আব্বাস বেচারা টেনশন আর স্ট্রেসে সে তো অসুস্থ হয়ে গেছে, হি ইজ জাস্ট ডেথ বেড থেকে সে বের হয়ে আসছে। তো এইটাকে আপনি এলাও করবেন? আর তারপরে যেখানেই যায় দাঙ্গা লাগায়, যেখানেই যায় দাঙ্গা লাগায়, দাঙ্গা লাগায় বিকজ ওদের কথা। ধরেন আপনি যদি প্রাইম মিনিস্টারকে গালি দেন, তাহলে প্রাইম মিনিস্টার তো বাংলাদেশের একটা খুব বৃহত্তর দল, যেটা আওয়ামী লীগ ইজ বৃহত্তর দল, প্রাইম মিনিস্টারের দল খুব বড়, তারপর উনি পাওয়ারে আছেন, ওনার ছেলে পেলেরা ইমোশনালি সেন্টিমেন্টালি অ্যাটাচড আছে প্রাইম মিনিস্টারের সাথে। তো আপনি ওনাকে গালি দেবেন? আপনি যা ইচ্ছা তাই বলবেন? তো ওরা রিয়াক্ট করবে না? আই ওয়াজ লিসনিং টু ব্যারিস্টার ফুয়াদ। ফুয়াদের টেকনিক্যালি কথা ঠিক আছে যে আপনারা সব হাত দিবেন কেন, কিন্তু মুশকিল হচ্ছে এই গায়ে হাত দেওয়ার যে টেন্ডেন্সিটা আছে, এই আপনার মদবাজির যে টেন্ডেন্সিটা আছে, এইগুলো তো হারামজাদা ইউনুস ইন্ট্রোডিউস করে দিয়ে গেছে। আর এনসিপিরা ইনভলভ। এই দেশে মাজার ভাঙ্গার যে টেন্ডেন্সিটা শুরু হয়েছে, মাজার থেকে মানুষকে তুলে আপনার আগুন দেওয়ার যে টেন্ডেন্সি শুরু হয়েছে, কোন রীতি নীতি কেউ মানতে চায় না। তো এই জিনিস, এই কালচারটা তো এরা ইন্ট্রোডিউস করেছে। এই জন্য আইনের মাধ্যমে এদেরকে কন্ট্রোল করতে হবে, এই কথাটাই আমি বলেছি।